তোমাদের টাইম অ্যান্ড টেন্স। টেন্স আমাদের সমস্ত ক্ষেত্রে কাজে লাগে। যতদিন তুমি ইংরাজি লিখবে বা যে কোনো ভাষাতে লিখতে গেলে কাল বা টেন্স খুব জরুরি। আমি রোজ একটা করে টেন্স শেখাবো, কারণ একদিনে অতগুলো টেন্স শেখানো সম্ভব নয়। আজকে প্রথমে বলি যে টেন্স কি। টেন্স আর কিছুই নয়, যখন কোনো ক্রিয়া তার সময় নির্দেশ করে, যখন কোনো ক্রিয়া তার সময় নির্দেশ করে, মানে ক্রিয়ার সময় নির্দেশ করে, তাকে বলে টেন্স। ক্রিয়া মানে আমরা জানি ভার্ব, অর্থাৎ ভার্বের যে টাইম মানে অ্যাকশন অফ এ ভার্ব, যে সময়, যে সময়টা নির্দেশ করে সেটাকে টেন্স বলে। ছোটবেলায় টেন্স আমরা শিখেছিলাম তিনটে হয়, এক পাস্ট, এক প্রেজেন্ট, এক হচ্ছে ফিউচার। এবার এই যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পরে গিয়ে দেখা গেল এই প্রত্যেকটার মধ্যে আবার কিছু নির্দিষ্ট জিনিস আছে যেটাকে আবার আলাদা করা যায়। এই জন্য প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস, আর আছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটার আছে চারটে, 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 মোট 12টা। ইনডেফিনিটকে অনেক সময় সিম্পলও বলা হয়। তো আগে আমরা বর্তমান সম্বন্ধে শুনবো, তারপরে আমরা অতীত নিয়ে আলোচনা করব, তারপরে ভবিষ্যৎ সম্বন্ধে ভাববো। এইভাবে আমরা টেন্সটাকে করব। এখন আজকে যে টেন্সটা আমরা করব সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কথাটার মধ্যে সবকিছু লুকিয়ে আছে। প্রথমেই বলতে হবে সাধারণভাবে হয় বা হয়ে থাকে। সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণভাবে হয় বা হয়ে থাকে। 2 নম্বর, যেমন রাম যায়। আমরা বই পড়ি। 2 নম্বর, চিরন্তন সত্য, যাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। নাম্বার 3, অভ্যাসগত সত্য।
হ্যাবিচুয়াল ট্রুথ, রাম সকালে ঘুম থেকে ওঠে। এই সব ক্ষেত্রেই সিম্পল প্রেজেন্ট টেন্স হয় বা হয়ে থাকে। রাম খায় যায়, আমরা বই পড়ি, তারা খেলা করে, আহ, সে ঘুরে বেড়ায়, এই সমস্ত কিছু স্বাভাবিকভাবে হলে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর আছে চিরন্তন সত্য, অর্থাৎ যেটা কোনোদিন পাল্টাবে না। যেমন সূর্য প্রভু দিকে ওঠে, মধু মিষ্টি, অভ্যাসগত সত্য। আমার বাবা রোজ গঙ্গা স্নানে যান, আর এই এখানে দেখেছি রাম সকালে ঘুম থেকে ওঠে। আরেকটা আছে যেটা হচ্ছে নিকট ভবিষ্যৎ, যেটাকে বলা হয় নিয়ার ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজ খুব সম্প্রতি ঘটলে সেটাকে আমরা ওই সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে লিখতে পারবো। যেমন আমার বাবা আজ দিল্লি রওনা হবেন। এই সব কটাই সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। তাহলে এক হলো সাধারণভাবে হয় বা হয়ে থাকে, এক হলো চিরন্তন সত্য, এক হলো অভ্যাসগত সত্য, আর এক হচ্ছে নিকট ভবিষ্যৎ। এবার প্রশ্ন এখানে, সব তোমরা সবাই দেখার পর বলবে যে স্যার আপনি তো বাংলায় লিখে দিলেন, ইংরেজিতে হবে কি করে? তার জন্য এর একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে। সেন্টেন্স একটা স্ট্রাকচার আছে, মানে কিভাবে গঠন করবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট যদি থাকে, থাকবে তো কোনো কথা নেই, যদি থাকে। প্রথমে সাবজেক্ট, এখানে রাম সাবজেক্ট রাম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যাওয়া, যাওয়া ইংরেজি গো, কিন্তু এখানে গো হবে না, গোজ হবে। কেন? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এই হচ্ছে নিয়ম। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। রাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে ইএস যোগ হলো। আমরা বই পড়ি, সাবজেক্ট আমরা, তারপরে হচ্ছে ভার্ব, এটা পড়া হচ্ছে ক্রিয়া, ভার্ব রিড, তারপরে অবজেক্ট কি পড়ি না বই, উই রিড বুকস, কেন আমরা উই রিড বুক কথাটা অনেকে লেখে কিন্তু রং ইংলিশ, কেন আমরা যখন বই পড়ছি
একটা বই নিশ্চয়ই যদি আমরা অনেকজন হয় সবাই মিলে পড়বো না। ওই জন্য উই রিড বুকস। চিরন্তন সত্যে এলাম, সূর্য, দ্য সান। দা লেগে কেন আর্টিকেল? তার কারণ হচ্ছে নির্দিষ্ট, মানে আমাদের মহাব্রহ্মাণ্ডে একটি সূর্য আছে, নির্দিষ্ট যে কিছু জিনিসের আগে দিয়ে ব্যবহৃত হয় আর্টিকেল। ওঠে, রাইজ, কিন্তু সান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এস, রাইজেস ইন দা ইস্ট, পূর্ব দিকে ওঠে। অভ্যাসগত সত্য, রাম সকালে ঘুম থেকে ওঠে। রাম সাবজেক্ট, ওঠা ইংরেজি, ও দেখে নেই, গেট, গেটস হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। রাম গেটস, এর সঙ্গে একটা ফ্রেজাল ভার্ব যোগ, একটা প্রিপোজিশন যোগ হয়, আপ। এই গেটস আপ এটা একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলা হয়। রাম গেটস আপ আর্লি ইন দা মর্নিং। রাম গেটস আপ আর্লি ইন দা মর্নিং। তাহলে সাধারণভাবে হয় বা হয়ে থাকে, যেমন রাম যায়, রাম গোজ। সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, ভার্ব হচ্ছে পড়া, তারপরে অবজেক্ট হচ্ছে বই। এই বুকস হলো। চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, দেখো কত সুন্দর। প্রথমে সাবজেক্ট, দ্য সান, তারপরে ভার্ব ওঠে, তারপরে হচ্ছে পূর্ব দিকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যদি থাকে। তারপরে আছে রাম, রাম ওঠে, ওঠা, অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠা। এই ঘুম থেকে ওঠাই পুরোটাই হচ্ছে এই গেটস আপ। আর আর মর্নিং মানেই সকালে ঘুম থেকে উঠবে। সকালে রাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বারবার বলেছি এই সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখবে। আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এখন একটা বাকি আছে নিকট ভবিষ্যৎ। আমি উপরে একটুখানি মুছে দিচ্ছি। নিকট ভবিষ্যতে লেখা ছিল, আমার বাবা আজ দিল্লি রওনা হবেন। আমার বাবা সাবজেক্ট, মাই ফাদার রওনা হবেন, অ্যাকচুয়ালি রওনা দেবেন বা যাত্রা শুরু করবেন। ইংলিশের বেশ কিছু জায়গায় বেশ কিছু ওয়ার্ড নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, ওগুলো বিভিন্ন রং ইউজ হয়। এখানে হবে মাই ফাদার স্টার্টস, স্টার্টস, ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস, ফর ডেইলি, টু নাইট। মাই ফাদার স্টার্টস ফর ডেইলি টু নাইট, আমার বাবা রওনা হবেন দিল্লির জন্য আজ রাতে। দেখো সাবজেক্ট, ভার্ব, বাকিটা যা আছে আছে। আর ভার্বের সঙ্গে এস বা ইএস। বারবার বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে এর বাইরে আর কিছু হওয়া মুশকিল আছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার বারবার আপনি বলছেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলো কি? ছোটবেলায় আমাদের পড়ানো হতো, এদিকে পার্সন, PRSON, আর এদিকে নাম্বার। এটা সিঙ্গুলার নাম্বার আর এটা প্লুরাল নাম্বার। এখানে ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে। অনেকের বাচ্চা বয়সে একটা ডাউট থাকে যে স্যার প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ। না, ফার্স্ট পার্সনকে বাংলায় বলে উত্তম পুরুষ, এটা মধ্যম পুরুষ, এই থার্ড মানে প্রথম পুরুষ। শুনতে অবাক লাগলো, এটাই তাই। ফার্স্ট পার্সনে আই থাকে, এখানে উই থাকে, এখানে ইউ, নর্মালি ইউ বা ইয়োর, ফেনা তেনা সব থাকতে পারে। এখানে যেটা থাকে এই থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বারে হি, সি, ইট
আর এনি সিঙ্গুলার নেম, মানে একটা নাম, একজনের বেশি হলে হবে না। আর এখানে উই, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেখানে যেখানে থাকবে তার সঙ্গে এস বাই এস যোগ হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। দেখো সূর্য,